চ্যাটার্জি বাড়ির লোকেরা এই কথা সকলকে না বললেও গয়লা বউ শৈলর কল্যাণে এই কথা গ্রামময় ছড়িয়ে পড়েছিল। দেখতে দেখতে গ্রামবাসীদের মধ্যে অনেকেই এসে হাজির হলো চ্যাটার্জি বাড়িতে এই যজ্ঞ দেখতে। অরুণবাবু ননিবালা দেবীর ছোট বৌমাকে বলে যজ্ঞস্থলে ধূপ ধুনো দেওয়ার ব্যবস্থা করালেন। সব মিলে সেদিন সন্ধ্যাবেলায় একটা গা ছমছমে চমকালো পরিবেশ তৈরি হয়েছিল চ্যাটার্জি বাড়ির আঙিনায়। প্রায় ঘণ্টাখানেক ধরে নানান ধরনের মন্ত্রপাঠ করতে থাকলেন অভেদানন্দ। যজ্ঞের এক পর্যায়ে এসে তার চোখের পাতা কেঁপে উঠল। ননিবালার বড় ছেলের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বললেন, নমস্কার, আপনারা শুনছেন 221 বি হ্যারিসন রোড, বাংলার ভূত বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়। আমি সুমি আর আমার সাথে রয়েছে প্রত্যয়। আজকের পর্বে আপনারা শুনবেন লেখিকা সঙ্গীতা চৌধুরীর লেখা একটি গ্রাম বাংলার ভূতের গল্প, আঁচড়। আজকের গল্পটা অত্যন্ত স্পেশাল আমাদের কাছে, কারণ এই গল্পের মধ্যে রয়েছে একটা সামাজিক বার্তা, রয়েছে ভয়, আর রয়েছে এক পরিবারের টানাপোড়েন। অত্যন্ত সুন্দরভাবে আজকে লেখিকা এই গল্পটাকে সাজিয়েছেন, এবং এই গল্পের জন্য আমি ওনার কাছে যতটা কৃতজ্ঞ, ঠিক ততটাই কৃতজ্ঞ আজকের ভয়েস অ্যাক্টরদের জন্য। কারণ সবার কাজ একসাথে এসে যখন এই অডিও স্টোরিটা তৈরি করেছে, মনে হয়েছে যে সত্যি এই গল্পটা যেন অডিও স্টোরি অ্যাক্টরদের কাজের একটা নিদর্শন। আজকের গল্পে ননিবালা, শৈল, রানু এবং দিয়ার চরিত্রে রয়েছে বর্ণালী। বড় ছেলে আর শ্যামাচরণের ভূমিকায় রয়েছি আমি, সুমি। পুরোহিতের ভূমিকায় রয়েছে সৌরভধ্বনি সাহা। অভেদানন্দ, গিরি, ছোট ছেলে বিতান এবং গল্প পাঠে রয়েছে প্রত্যয়, আর ছোট বউয়ের ভূমিকায় রয়েছে প্রদীপ্তা, আর জিয়ার ভূমিকায় রয়েছে অস্মিতা। আশা করি আজকের গল্পটা আপনাদের সবার খুব ভালো লাগবে। তাহলে দেরি না করে শুরু করছি আমাদের আজকের পর্ব, সঙ্গীতা চৌধুরীর লেখা আঁচড়। রাত ৩টের দিকে ঘরের বড় দেওয়াল ঘড়িটা বেজে উঠল ৩ বার, আর একটা কালো নিকষ ছায়া জানালা দিয়ে ঘরটার মধ্যে কুণ্ডুলি পাকিয়ে ভিতরে ঢুকল। তারপর ঘরের দরজাটা হাট হয়ে খুলে গেল। নিশুতি রাতের মধ্যে চ্যাটার্জিদের পুরনো দালান জুড়ে ছড়িয়ে গেল সেই ছায়া। অদ্ভুতভাবে পাড়ার একটা কুকুর সেই সময় বিকট চিৎকার জুড়ে চ্যাটার্জিদের বাড়ি ছাড়িয়ে গলির মুখের দিকে দিল ছুট। তারপর এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে রইল গোটা বাড়িকে। মোড়ক ডাকার আওয়াজের মধ্যে দিয়ে ভোর তার আগমনী বার্তা জানিয়ে গেল। তার ঠিক কয়েক ঘন্টা পর ৮টা নাগাদ দুধওয়ালি মাসির আওয়াজ শুনতে পাওয়া গেল চ্যাটার্জিদের ফটকের সামনে। বড় গিন্নিমা, ও বড় গিন্নিমা, বলি ঘুমিয়ে পড়লে নাকি? বেশ কিছুক্ষণ ডাকার পর দরজা খোলার আওয়াজ পাওয়া গেল। অশীতিপর বৃদ্ধা ননিবালা দেবী লাঠিতে ভর দিয়ে দরজার কাছে এসে দাঁড়ালেন। কাপড়ের ভিতর থেকে বাটিটা বের করে বললেন,
কয়েক পো দুধ কিন্তু বেশি দিতে হবে শৈল। গতকাল বড় কোকার ছোট কোকারা এসেছে বাড়িতে। আমি তো ভেবেছিলাম শ্যামাকে দিয়ে খবর দেওয়াবো তোকে, একদম ভুলেই গেছি। 12 মাস তো এ বাড়িতে একাই পড়ে থাকো গো। বিদেশ থেকে নাতি নাতনি ছেলে বউ এসেছে, একটু আনন্দ করো দেখি। কি যে বলিস, কলকাতা শহরটাকে বুঝি বিদেশ বলে? আমরা যারা শিমুলপুরাতেই আজীবন কাটিয়ে গেলুম, আমাদের কাছে তো বিদেশ বই কি। কোনোদিন তো এই গাঁয়ের বাইরে পাও পেলিনি। সে আমি বা কোথায় গিয়েছি? ছেলেদের ফ্ল্যাট আছে, আমারও সব পোষায় না। ছবিতে দেখেছি আমি, ওই ফ্ল্যাট দিয়ে আকাশ দেখা যায় না রে শৈল। তা জানি না, তবে শুনেছি সেখানে নাকি আবার সিঁড়ি বিদ্যুতে চলে। আবার একটা নাকি ঘরও আছে, সেটাও আবার ইলেকট্রিতে ওঠানামা করে। কি যেন বলে ওইটা রে। হয়েছে থাক, আজ বড় দেরি হয়ে গেল উঠতে, দোরগোড়ায় জলও দেওয়া হয়নি। তা দুধের কি হবে রে? আরে বাবা, দুধ নিয়ে তুমি চিন্তা করো না, আমি ও বেলায় এসে দিয়ে যাব। কিন্তু একটা কথা বলো তো, ভেলু তো রাত্রিবেলায় খেয়ে দিয়ে তোমাদের বাড়িতেই দোরগোড়াতেই পড়ে থাকে, কিন্তু আজ তাকে ওই মোড়ের কাছে ঘোরাঘুরি করতে দেখলাম যে। ওকে কি মেরেছো নাকি? কই না তো, আমি তো কিছু বলিনি। বৌমারাও তো কিছু বলেছে বলে বোধ হয় না। অত রাতে এসে সব তো কেমন আলামারা হয়ে পড়ে আছে। আর ছেলেরা তো জানেই যে ভেলোই বাড়ির গেটের কাছে সারা রাত ধরে পাহারা দেয়। ও তো একটা অবলা জীব, ঠিক দুপুরের খাওয়ার সময় চলে আসবে। আচ্ছা একখান কথা বলো তো, আজ মোরগ ডাকেনি কেন? ননিবালা দেবীর কথা শুনে বেশ অবাক হলো শৈল। কিন্নিমা বলে কি? মোরগ ডাকেনি? পাড়া গায়ে তো মোরগের ডাকেই আমরা টের পাই ভোর হয়েছে। তবে কি গিন্নিমা মোরগের ডাক শুনতে পাননি? আমিও তো ঠিক খেয়াল করিনি মা, 7 কাজে থাকি। বেশ চলি, আমি বিকেলের দিকে দুধ দিয়ে যাবো কন। ননিবালা দেবী ঘরে ঢুকতেই জিয়া লাফিয়ে তার কোলে এসে বসল। জিয়া ননিবালা দেবীর ছোট ছেলের মেয়ে। তার বয়স 6 বছর। ছোট থেকেই তার কথাবার্তা ভীষণ স্পষ্ট। ঘুম জড়ানো গলায় সে তার ঠাম্মিকে বলল, ঠাম্মি, ও ঠাম্মি, জানো তো আমার কাল ঘুম ভেঙে গিয়েছিল। কেন দিদিভাই? জানি না, তুমি ডাকছিলে তো। আমি? কখন? তুমি তো তুমি তো ছিলে, তুমি দাঁড়িয়েছিলে, তুমি তো দাঁড়িয়েছিলে ঘরের মধ্যে। ননিবালা দেবী জিয়ার কাল টিপে আদর করে দিলেন। দুজনের কথার মাঝখানেই বড় নাতি বিতান সেখানে এসে পড়ল। বুনি, ঠামকে কেন সকাল সকাল বিরক্ত করছো? নেমে এসো। না, আমি নামবো না। ততক্ষণে ঘুম ভেঙে হাত মুখ ধুয়ে উঠে পড়েছে ননিবালা দেবীর বড় নাতনি দিয়া। বিতান আর দিয়া যমজ। তারা দুজনেই আগামী বছর মাধ্যমিক দেবে। এতটাই ক্লান্ত ছিলাম ঠাম, ঘুমই ভাঙছিল না গো। সে তো আমারও আজ বেশ দেরি হয়েছে, এমনটা তো কখনো হয় না। দৌড়ে জল দিলুম কত বেলায়। তা দিদিভাই, তোমার ঘুম ভালো হয়েছে তো? ঘুম তো হয়েছে, তবে ঠাম, এ বাড়ির গদিটা কিন্তু খুব শক্ত গো। আমাদের বাড়ির মতো একদম নরম নয়। তোমাকে কতবার বলেছি এটা চেঞ্জ করো, এটা চেঞ্জ করো, তুমি কেন চেঞ্জ করো না বলো তো? ওটা নারকেল ছোবড়ার তৈরি, আজকাল তো আর পাওয়াই যায় না। তবে ওতে শুলে কিন্তু শরীরে কোনো রোগবালাই হয় না। তবুও ঠাম, আমাদের ঘুম আসেনি। কাল কেমন একটা অস্বস্তি হচ্ছিল। বেশ তো ঘুমোচ্ছিলি রে, মায়ের ডাকে উঠলে আবার বড় বড় কথা। তবে রে দেখবি। বিতান কথা না শেষ করেই দিয়ার চুল টেনে ছুটে পালালো, আর দিয়া বিতানকে মারবে বলে দৌড়ালো। ননিবালা দেবী হেসে উঠলেন, কিন্তু জিয়া হঠাৎ কি একটা দেখে হাসতে হাসতেও থেমে গেল। অদ্ভুতভাবে জিয়া চুপচাপ কোল থেকে নেমে গেলেও ননিবালা দেবীর কিছুই মনে হলো না।
এতদিন পর চ্যাটার্জি বাড়ির দালানে নাতি নাতনিরা ছুটে বেড়াচ্ছে, সেই আনন্দে তিনি একটু বেশি মজে আছেন। কিন্তু তিনি হয়তো ভুলে গিয়েছেন আনন্দের মাঝেই ওত পেতে বসে থাকে কত কত ষড়যন্ত্র। হাসতে হাসতে মানুষ ভুলে যায় যন্ত্রণার কথা, ঠিক যেমন ননিবালা দেবীও ভুলে গিয়েছেন তার জীবনের অপ্রত্যাশিত শোকগুলো, যা এতগুলো বছর পরেও তাকে বিপর্যস্ত করে তোলে। চ্যাটার্জি বাড়ির দালানে যখন আনন্দের হাট বসেছে, ঠিক সেই সময় দোতলার ঘরের মধ্যে ননিবালা দেবীর বড় বউ রানু গজগজ করে চলেছে সমানে। দেখো দেখি, এই গ্রামে বাড়ি রাখার যে কি দরকার আমি বুঝি না বাপু। তোমার মায়ের হয়েছে ওই এক জেদ, বিক্রি করে তো আমাদের সঙ্গেই চলে যেতে পারেন নাকি? দুটো ছেলে আছে, ওনার কি কিছু অভাব হবে? আমরা দুই বউ আছি, ওনাকে মাথায় করে রাখবো। উনি তো আমার কাছেই থাকতে পারেন। হ্যাঁ দেখো গিন্নি, এসব ঝাড়ো না, কত বছরই বা আর বাঁচবে, তারপরে তো সব আমাদেরই হবে। যে কটা দিন আছে ওনাকে ওনার মতোই কাটাতে দাও খন। তোমরা বাপ বেটা মেয়ে সব কটা সমান, গোষ্ঠীর রক্ত বইছে না শরীরে। আমার কথা তো কানেই তোলো না, যেদিন ঠকবে সেদিন বুঝবে। বয়স্ক মানুষ রাত বিরেতে তো একা থাকাও ঠিক না, কখন কি হবে কেউ বলতে পারে। তখন ওই কলকাতা থেকে ঠেঙিয়ে এখানে আসতে হবে। শ্যামা কাকা তো আছে দেখভালের জন্য, আর তাছাড়া বাড়ি পাহারার জন্য ভেলো আছে। চিন্তা কি, তুমি এত চিন্তা করো না, নয়তো শরীর খারাপ হয়ে যাবে আবার। বেশ, তবে তো ভালোই, যা ভালো বোঝো করো। তোমাদের মা, আমি তো পরের বাড়ির মেয়ে, বেকার বলে খারাপ হব। ওই দিয়া, দিয়া, কিরে, জিয়াকে নিয়ে কোথায় যাচ্ছিস? আর পেতনির মতো ওরকম ঘুরছিসই বা কেন? জিয়া তো ঠামকে জ্বালাচ্ছিল, তাই জন্য। নামা নামা ওকে। জিয়া লক্ষ্মী মা আমার। কি হয়েছে মা, মন খারাপ? জেম্মা, ও জেম্মা, বটির গায়ে। কি রে? দেখো গায়ে। গায়ে কি দেখবো? পিঠে দেখো। কই, কি হয়েছে দেখি দে। হুমাগো। বড় গিন্নি হাসতে হাসতে দিয়ার পিঠের দিকে তাকিয়েই আঁতকে উঠল। দিয়ার গায়ে 3টে আঁচড় কাটার দাগ, যেন কেউ নখে করে কেটে দিয়েছে। অদ্ভুতভাবে 3টে আঁচড় দেখে মনে হচ্ছে আঘাতটা সত্য, কিন্তু দিয়া যে নির্বিকার। নার্ভের পেশেন্ট বড় গিন্নি এই দৃশ্য দেখে জ্ঞান হারালো। তার চিৎকার শুনে ছোট কর্তা, ছোট গিন্নি আর ননিবালা দেবী ততক্ষণে এসে পৌঁছেছে। কি হলো? বড় গিন্নির চোখে মুখে জল দিয়ে চিৎকার ননিবালা দেবী বললেন, ও কিছু না, তুমি তো পাড়া গাঁয়ের মেয়ে, তোমার জানা উচিত বড় বউ। এমনটা হয় গো, আমাদেরও হতো। একে শয়তানের আঁচড় বলে। ও হয়তো এটো পোশাকে কাল ঘুমিয়ে পড়েছিল। হ্যাঁ দিদি, আমার তো কত হয়েছে, তবে লাল ছোট ছোট দাগ থাকে। এই দাগটা একটু বেশি বড় আর গভীর লাগছে, তাই না গো? হ্যাঁ, তুমি তো সব জানো, ও সব কিছু না, মা যা বললো ওটাই। আমারও মনে হয়েছে ছোটবেলায়। আমি বরং শ্যামা কাকাকে বলে জল পড়ার ব্যবস্থা করছি। দিয়া, আমার ঘরে আয় তো মা, বোরোলিন গরম করে লাগিয়ে দেব। ও ঠিক কমে যাবে, দেখবি আরাম পাবি। আয়। আর ছোট বউ, জিয়া কিন্তু বেশ ভয় পেয়েছে, ছোট মানুষ তো, ওকে একটু আগলে রেখো। বেশ মা, আমি ওকে চোখে চোখে রাখবো। আচ্ছা, আপনারা ঘরে যান, কিছু লাগলে বলবেন, আমি দিয়ে আসবো। ননিবালা দেবী মুখে যদিও বললেন কিছুই হয়নি, তবে বিষয়টা তারও অদ্ভুত লেগেছে। গ্রামে ঘরে বা শহরে ছোটবেলায় হোক বা বড়বেলায় ঘুমের ঘোরে নানান রকম আঁচড়ের দাগ ছেলে মেয়েদের গায়ে হয়েই থাকে, তবে সেই দাগের ক্ষত এত গভীর হয় না, এমন রক্ত জমাট বাঁধে না। এই দাগটা বেশ অন্যরকম। ছোট
ছোট ছেলেরা জিয়া হওয়ার পর মাঝে গ্রাম থেকে ঘুরে গেলেও প্রায় 8 বছর পর গ্রামে এসেছে বড় ছেলেরা। শেষবার বড় কর্তারা এসেছিল তখন দিয়ার 5.5 বছর বয়স। তারপর ননিবালা দেবীও আর তাদের সেভাবে ডাকেননি, আর তারাও কখনো আসেনি। তবে ছোট ছেলেকে ফোন করে না ডাকলেও মাঝে মাঝে সে আসতো। বড় কর্তা অফিসের ছুটির ব্যবস্থা করতে পারেনি বলে অজুহাত দিত। ননিবালা দেবী সব বুঝেও চুপ করে থাকতেন। তার না কোনো অভিযোগ ছিল আর না তো অভিমান। জীবনের শোকগুলো তাকে নিষ্প্রিয় করে তুলেছিল আস্তে আস্তে। হ্যাঁ রে মা, আরাম করছে? ঠাম, আমার কোনো ব্যথা নেই জানো, এমনকি আঘাতের জায়গায় হাত দিলেও জ্বলছে না। এমনটা তো হওয়ার কথা নয়, ব্যথা তো থাকে। মা, আসবো? এসো বৌমা। বলছিলাম, আমার না শরীরটা আবার খারাপ করছে। ভাবছি আজকে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে যাব। দিয়ারও তো শরীরটা ভালো নেই। বেশ, তো যদি মনে হয় চলে যাবে তো যেতে পারো। বেশ, তবে গুছিয়ে নি সব। বড় বউ, আমি কাউকে আসতেও বলি না, যেতেও বলি না। তোমরা এত বছর আসোনি, আমি তো বড় খোকাকে কখনো জোর করিনি। মা, আমি কিন্তু সেভাবে। দেখো, মানুষ যখন বড় হয় তখন সে নিজের মর্জি মাফিক চলে। তোমরাও তাই করবে। এতে আমাকে কিছু বলার নেই, আর আমারও কিছু বলার নেই। আমাকে খালি তোমাদের সঙ্গে যেতে বলো না। আমার এখানে থাকতে অসুবিধা হয় না, আমি বেশ আছি। মা শোনো, তোমার মন চাইলে তুমি এখান থেকে চলে যাও। আমি তো এখানে 1 সপ্তাহ থাকবো বলে এসেছি, আমি থেকেই যাব। আমি তো জানি ছোট থেকেই সব ভূত প্রেতে তোমার ভয়। দেখো ঠাম, মা আমাকেও একগাদা মাদুলি পরিয়ে রেখেছে, আমি তো কিচ্ছু বলি না। কিন্তু আমি যখন এত বছর পর এখানে এসেছি, আমি এখানে 1 সপ্তাহ থাকবোই থাকবো। সব ফ্রেন্ডসরা আমাকে জিজ্ঞাসা করে আমাদের গ্রামের বাড়ির ব্যাপারে। আমি এবার এখান থেকে ঘুরে গিয়ে ওদের সব গল্প বলবো, ওদের বলে এসেছি। তুমি থাকবে মনে করলে থাকতে পারো, আর আঁচড়টা নিয়ে চিন্তা করো না। এই আঁচড়টা এমন কিছু নয়, কালকেই দেখবে সেরে গেছে। আমাদের যেমন হয় তেমন হলে হয়তো সত্যি চিন্তা ছিল না, কিন্তু একটা অদ্ভুত লাগছে না, যেন মনে হচ্ছে আঁচড়টা দিয়ে একটা নাম লেখা। তোমার যত রাজ্যের উদ্ভট চিন্তা, কোথায় নাম? এত মানুষ কারোর চোখে পড়ছে না, শুধু তোমার মনে হচ্ছে। যাও দেখি, আর ভয় পাওয়াতে হবে না মেয়েটাকে। এই বাড়িতে আমি এত বছর একা থেকেছি, কই আমার তো কখনো কিছু মনে হয়নি। দিয়া একটা ছোট মেয়ে, ওর কেন অমন হতে যাবে? তাছাড়া দেবতা বলো বা অপদেবতা, আমি বিশ্বাস করি কারোর ক্ষতি না করলে কখনো নিজের ক্ষতি হয় না। দিয়া নিষ্পাপ, ওর কিচ্ছুটি হবে না, তুমি চিন্তা করো না। সেদিন রাতে ঠিক 3টের সময় আবারও বড় ঘড়ির ঘণ্টাটা বেজে উঠল। প্রচণ্ড অস্বস্তিতে ঘুম ভেঙে গেল জিয়ার। ছোট মানুষ, তাকে একবার টয়লেট যেতে হবে। কিন্তু দিদি দিয়াকে ডেকেও জিয়া তার সাড়া পেল না। ঠিক সেই সময় সে বুঝতে পারল ননিবালা দেবী আগের রাতের মতোই সাদা শাড়ি পরে ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। ঠাম্মাকে দেখে মুচকি হেসে খাট থেকে নেমে গেল সে। উঠোনের কলঘরে এসে টয়লেট করে মগের জল উপুড় করে ফেলে বলল, থাম, ও থাম। উফ, জলটা কি ঠান্ডা না? ননিবালা দেবী কোনো সাড়া দিলেন না। অন্ধকারে মুচকি হাসলেন কেবল। তারপর জিয়াকে কোলে করে খাটে নিয়ে গিয়ে শুইয়ে দিলেন। জিয়ার মনে হলো
তার ঠাম্মার হাতটা খুব ঠান্ডা, একদম বাথরুমের বালতিতে রাখা সেই জলের মতো। পরদিন সকালেও অন্যান্য দিনের মতো চ্যাটার্জি বাড়ির সকলের ঘুম ভাঙল ৮টায়। দুধওয়ালি শৈল আজ অনেকবার ডেকে বিরক্ত হয়ে দুধ না দিয়েই গজগজ করতে করতে চলে গেছে। ঘুম ভাঙার পর ননিবালা দেবী বিষণ্ণ মুখে খাওয়ার টেবিলে গিয়ে দাঁড়ালেন। কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না রে বড় কোকা। শৈল কখন ডেকে চলে গেছে তাও বুঝিনি। না মোরগের ডাক শুনলাম, না ভেলোর আওয়াজ। আমার বিষয়টা খুব অদ্ভুত লাগছে রে বাবা। এত বছর ধরে তো রয়েছি এখানে। মা, তুমি শুধু শুধু চিন্তা করছো। আমি কাল বেরিয়েছিলাম, তখন দেখেছি ও পাড়ার কায়েতের বাড়িতেই ভুলো 2 দিন ধরে আছে। আর ওদের তো ভোজ, তাই মনে হয়। আমার মনে হয় মা, দাদা ঠিকই বলছে। তাছাড়া তোমার বয়স হচ্ছে, ক্লান্তির জন্য হয়তো ঘুম ভাঙেনি। আর আমরা তো একটু ছুটি ছাটা দিনে দেরিতেই উঠি। দিয়া, আজকে কেমন আছিস মা? ভালো আছি গো। আর ওই আঁচড়টা একদম মিলিয়ে গেছে দেখো, ভাই বলল। এক রাতেই মিলিয়ে গেল? আপনার ছেলে তো কাল রাতে শিবের স্নান জলটা লাগিয়ে দিয়েছিল দিয়ার আঘাতের জায়গায়। সব ভগবানের কৃপা। কিন্তু দিদি কোথায়? দিদি কোথায় মানে? ও তোমার ঘরে নেই? আমি তো ঘুম থেকে উঠে তাকে দেখিনি। না তো দাদা, আমার ঘরে তো নেই। তবে কোথায়? সকলের কথার মাঝখানেই শ্যামাচরণের চিৎকার শুনতে পাওয়া গেল। ঘর পেরিয়ে বাগানের মধ্যে থেকে শ্যামাচরণের চিৎকার ভেসে আসছে। শ্যামাচরণের আওয়াজ শুনে সকলেই এক দৌড়ে বাগানের দিকে গিয়ে দেখল বাগানে কুয়োর পাশেই বড় গিন্নি অজ্ঞান হয়ে পড়ে আছে। সকলে মিলে তাকে ধরাধরি করে ঘরে নিয়ে এলো। কিছুক্ষণ জলের ছিটে দিতেই তার জ্ঞান ফিরল। শ্যামাচরণ কাঁপতে কাঁপতে বলল, দেখুন না, দেখুন না গিন্নিমা, আমি বাগানে আসতেই দেখি এই কাণ্ড। বড় বৌমা, ও বড় বৌমা, তোমার কি হয়েছে? একটু ধাতস্থ হয়ে বড় গিন্নি মুখ খুলল। ওগো, ওগো শুনছো? আমি এখানে আর থাকবো না। কেন, কি হয়েছে? কাল রাত 3টের থেকে আমার ঘুম ভেঙে গেল। দেখলাম ঘরের সামনে মা দাঁড়িয়ে আছেন। বড় বউ, তুমি ভুল দেখেছো। বড় গিন্নি যেন ননিবালার কথা শুনতেই পায়নি। সে নিজের ঘরেই বলে চলল, আমি দেখলাম মা আমাকে ইশারায় ডাকলেন। আমি ভাবলাম কিছু দরকার আছে, গেলামও পিছু পিছু। কিন্তু মা এই বাগানে এলো, আমিও এলাম। বাইরে কাল ঠাম তো আমাদের কাছে ছিল, আমাকে কোলে করে টয়লেটে নিয়ে গেল তো। ননিবালা দেবী জিয়ার কথা শুনে থপ করে মেঝেতে বসে পড়লেন। কিন্তু বড় বৌমা, তার যেন এসব কথায় কোনো ভ্রুক্ষেপই নেই। সে বলে গেল এক নাগাড়ে, মা মা ঠিক এই কুয়োর কাছেই এলেন, আমিও এলাম। কিন্তু এখানে এসে দেখলাম মা এতক্ষণে আমার দিকে ফিরে তাকালো। তখন দেখলাম মায়ের মুখটাও বদলে গেল। মা মা নয়, মায়ের কাপড় পরে মায়ের মতন সেজে আছে গিরি। তুমি কি পাগল হয়ে গেছো? আরে গিরির তো কোনো খোঁজই নেই। আজ প্রায় 8 বছর হয়ে গেল, ওর কোনো খোঁজ নেই। বড় বৌমা, তুমি সত্যি আমার গিরিকে দেখেছ? মা মরা ছেলেটা আমার গিন্নিমাকে বড় ভালোবাসতো। ছোট থেকে গিন্নিমায়ের কাপড় পরে ঘুরতো। বড় হয়েও গিন্নিমার বড় ভক্ত ছিল গো। ও কোথায় যে চলে গেল আমার ছেলেটা, খুঁজেই আর পেলাম না। শ্যামা, আমার শরীরটা খুব খারাপ করছে। আমি ঘরে যাব। ধরবো গিন্নিমা? না, একাই যাব।
ননিবালা দেবী ঘরে এসে উদ্ভ্রান্তির মতো পায়চারি করতে থাকলেন। পুরনো সব কথা তার একে একে মনে পড়তে থাকল। শ্যামাচরণ আর উমা দুজনেই ছিল ননিবালা দেবীর ডান হাত আর বাঁ হাতের মতো বিশ্বস্ত দুজন মানুষ, যারা সারাদিন এই বাড়িতে থেকে ননিবালা দেবীর সমস্ত কাজ হাসি মুখে করে দিত। শ্যামাচরণ আর উমার বিয়ের 16 বছর পরেও তাদের কোনো সন্তান হলো না। অনেক ঠাকুর দেবতা করে শেষে বিয়ের 17 বছরের মাথায় এক পুত্র সন্তান হয়েছিল তাদের। তার নাম দেওয়া হলো গিরি। কিন্তু বিধিবাম, গিরিকে জন্ম দিয়েই মারা গেল উমা। উমা মারা যাবার পর ননিবালা দেবী নিজের হাতে মানুষ করেছেন গিরিকে। তখন সদ্য ননিবালা দেবীর স্বামী মারা গিয়েছেন, ছেলেরাও বাইরে পড়াশোনা করছে। গিরি তখন তার কষ্টটাকে কমিয়ে দিয়েছিল অনেকটা। গিরিকে ননিবালা এতটাই ভালোবাসতেন যে তাকে লেখাপড়া করে দত্তক সন্তান হিসেবে গ্রহণও করতে চেয়েছিলেন। কিন্তু শ্যামাচরণের ইচ্ছে ছিল উমার নামটা জড়িয়ে থাকুক গিরির সঙ্গে। শ্যামাচরণ বলেছিল, গিন্নিমা, ও তো আপনারই, আপনি তো ওর যশোদামা, শুধু উমার নামটুকু থাকুক। আমি কখনো এই ছেলের ওপর আপনার থেকে বেশি দাবি রাখবনি। ও যে আপনার কোলে ঘেঁষা, ও ও আপনারই থাকবে। কথা রেখেছিল শ্যামাচরণ। গিন্নিমা গিরির ব্যাপারে যখন যা সিদ্ধান্ত নিয়েছে, তা সে পড়াশোনা নিয়েই হোক বা কর্তার জমি জায়গা দেখার কাজ নিয়ে, কখনো শ্যামাচরণের ছেলের ওপর মাতব্বরি দেখায়নি। সেই গিরি একবার বন্ধুর সঙ্গে যাত্রা দেখতে গিয়ে একেবারে নিখোঁজ হয়ে গেল। আর তার খোঁজ পাওয়া গেল না, কোথাও না। খবরের কাগজের বিজ্ঞাপন দিয়েছিলেন ননিবালা, না, কোনো খোঁজ মেলেনি। নিজের স্বামীর শোকের থেকেও অধিক শোক পেয়েছিলেন ননিবালা গিরিকে হারিয়ে। প্রায় 1 মাস তিনি কথা বলাই বন্ধ করে দিয়েছিলেন। বড় ছোট কোনো ছেলের সঙ্গেই বিশেষ কথা বলতেন না। গিরির খোঁজ ছাড়া আর কোনো কথা ছিল না তার মুখে। এমনকি বড় নাতনির জন্মদিন পালন বা বড় নাতির পৈতে নিয়েও বিশেষ উচ্ছ্বাস প্রকাশ করেননি। অভিমান করে বেশ কয়েক বছর বড় ছেলেরা শিমুল পোড়াতে আশাই ত্যাগ করে দিয়েছিল। তাতেও কোনো হেলদোল ছিল না ননিবালার। ঠাকুরের মূর্তির সামনে বসে জপ করতে করতে আজও ননিবালা শুনতে পান গিরির বড় মা ডাক। চোখ ছলছল করে ওঠে তার। কিন্তু শ্যামাচরণের মুখের দিকে তাকিয়ে নিজেকে সামলে নেন তিনি। গিরির নাম মুখে না আনলেও গত 8 বছরের প্রতিটা দিন তিনি গিরিকে খুঁজে গিয়েছেন। গিরির একটা খবর পেতে আকুল হয়ে বসে রয়েছেন এই শিমুল পোড়া গ্রাম আঁকড়ে। যদি সে ফিরে আসে। কিন্তু সেই গিরি আজ নিজের বাড়িতে এমনভাবে কেন ফিরে আসছে? সে কি কারোর থেকে লুকিয়ে বেড়াচ্ছে? নইলে রাতের অন্ধকারে কেন? হঠাৎ একটা চিৎকারের আওয়াজে ননিবালার চিন্তায় ছেদ পড়ল। তিনি আবার লাঠি নিয়ে এগিয়ে গেলেন কি হলো দেখতে। গিয়ে দেখলেন বড় নাতি বিতান চিৎকার করছে আর সবাই ওকে ঘিরে দাঁড়িয়ে আছে। কি হলোটা কি? ওই নারকেল গাছটার গোড়ায় আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। হঠাৎ ওর মধ্যে কিছু একটা পড়লো। আমার প্রথমে মনে হলো হনুমান, কিন্তু আবার ওপর থেকে কিছু একটা ধূপ করে পড়লো। নিচে তাকিয়ে দেখলাম বেল।
নারকেল গাছতলায় বেল, এতটাই অদ্ভুত লাগলো যে ওপর দিকে তাকাতেই হলো। কিন্তু উপরে তাকিয়ে যা দেখলাম, কেন? কি দেখলি বাবা? দেখি একটা ছেলে সাদা নীল জামা আর নীলচে কালো রং প্যান্ট পরে ওই গাছের ডালে বসে আছে আর দাঁত কিরমির করছে। তার কপালের কাছটা বেশ ফুলে আছে, যেন কেউ মেরেছে ওকে, আর চোখ দুটো বেশ ফোলা। আমি তাকাতেই ছেলেটার চোখে চোখ পড়লো। আমি জিজ্ঞাসা করলাম, কে কে রে? তো ছেলেটা হাওয়ায় মিলিয়ে গেল, একদম মিলিয়ে গেল, কেউ কোথাও নেই। ননিবালা একটা ফটো নিয়ে এলেন ঘর থেকে। দেখো তো দাদু ভাই, এই ছেলেটা। হ্যাঁ, এই তো সেই ছেলেটা, কিন্তু ছবিতে যেমন সুন্দর লাগছে তেমন লাগছিল না। যেন কতকাল ঘুমায়নি, গায়ে যেন কোনো রং নেই, কেমন সাদা সাদা। এটা কে ঠাম? গিন্নিমা, আপনার মনে আছে গিরি যেদিন যাত্রা শুনতে গিয়েছিল অমন একটা পোশাক পরে গিয়েছিল, কিন্তু 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 ছেলেটা কোথায়? আমার ছেলেটা কোথায় গিন্নিমা? শ্যামাচরণের কথা শেষ হতে না হতেই ছোট গিন্নি জ্ঞান হারালো। জিয়া দেখল ননিবালা দেবীর হাতে ফটোতে থাকা ছেলেটা আস্তে আস্তে ছবি থেকে বেরিয়ে এসে তার জেম্মার সামনে এসে দাঁড়ালো। তারপর বড় জেম্মার পিঠে বড় বড় নখ দিয়ে আঁচড়ের দাগ কাটতে শুরু করলো। তার বড় জেম্মা ব্যথায় কোঁকিয়ে উঠল, কিন্তু পিতান, দিয়া আর বাকিরা কেউই যেন ওই ছেলেটাকে দেখতে পাচ্ছে না। শুধু তার জেম্মার আঁচড়ের সেই দাগগুলো থেকে ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়তে শুরু করলো মাটিতে। বড় জেম্মা পিঠে হাত দিয়ে মশা তাড়ানোর মতো কিছু তাড়ানোর চেষ্টা করলেন। সেই মুহূর্তে ওই বিচ্ছিরি লোকটার মুখে খেলে গেল হিংস্র হাসি। জিয়া তো জানেই না তার চোখের সামনে যা হচ্ছে তা এই মুহূর্তে সে ছাড়া আর কেউ দেখতে পাচ্ছে না, এমনকি তার বড় জেম্মাও না। মায়ের কোল থেকে নেমে সে চিৎকার করে ছেলেটাকে থামাতে চাইল, কিন্তু জিয়ার মনে হলো সে চেয়েও কথা বলতে পারছে না। তার মুখের ভেতরটা যেন কেউ বন্ধ করে দিয়েছে। জিয়ার চোখের সামনেটা কেমন অন্ধকার হয়ে এলো। পরক্ষণেই সে তার দিদি দিয়ার কোলে এলিয়ে পড়ল। এরপর কেটে গেছে দুদিন। ওই ঘটনার পর থেকে জিয়ার গায়ে ধুম জ্বর। বাড়িতে একটা থমথমে পরিবেশ, কিসের যেন একটা নিকষ ছায়া গিলে খেয়েছে গোটা বাড়িটাকে। তৃতীয় দিন সকালবেলায় ননিবালা দেবী ছোট খোকাকে ঘরে ডাকলেন। মা, আমাকে ডেকেছো? গিরির খোঁজ করেছিলি তোরা? সত্যিটা বলবি আমায়? তোমায় সত্যি বলছি মা, আমি করেছিলাম। বড়দাদা সে সময় কাজ নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু আমি খোঁজ করেছিলাম। বিজ্ঞাপন অফিসে পর্যন্ত ওর বিবরণ ছবি দিয়ে খোঁজ করি, কিন্তু কোথায় যে হারিয়ে গেল। মা, বিতানের পিঠেও আজ সকালে ওই রকম আঁচড়ের দাগ দেখেছি, একদম দিয়ার পিঠে যেমন ছিল তেমনি, কিন্তু কোনো ব্যথা নেই। এদিকে গত দুদিন ধরে আমার পিঠের কাছটাতে খুব জ্বালা করছে, কিন্তু আমার পিঠেও তো কোনো ফুসকুড়ি হয়নি। মা, আমার এসব ভুতুরে কাণ্ড একদম ভালো লাগছে না, আমি বাড়ি ফিরে যেতে চাই। দেখো বৌমা, আমি সত্যিই সবটা বুঝতে পারছি না। কি হচ্ছে, কেন হচ্ছে, এগুলো তো বুঝতে হবে। কলকাতা গেলেই কি সব সমাধান হবে? সেখানে ভূত নেই? ছোট খোকা, তুই বরং একটা কাজ কর, একবার গিয়ে মুকুজ্জেদাকে ডেকে আন। ও আমাদের কুলো পুরোহিত, এমনি মাস্টার মানুষ। তাছাড়া তোদের বাবা ওনাকে ভাইয়ের মতো স্নেহ করতেন। বিপদে আপদে সবসময় উনি আমাদের সৎ পরামর্শ দিয়েছেন।
আমার বিশ্বাস তিনি ঠিক একটা উপায় বাতলে দিতে পারবেন। সেই ভালো মা, আমি এখনই যাচ্ছি। চ্যাটার্জি বাড়ির কুলপুরোহিত অরূপ মুখোপাধ্যায় যখন বাড়ির দোরগোড়ায় এসে দাঁড়ালেন, তখনই তিনি কেমন যেন একটা অশনি সংকেত পেয়ে গুম হয়ে গেলেন। আসেন দাদা, আসেন, বসেন। আপনি তো সবই শুনেছেন। শুনলাম। আপনাদের বাড়িতে ঢোকার সময় তখন একটা বিষয় খেয়াল করেছি। আচ্ছা, আপনারা কেউ বিষয়টা খেয়াল করেননি না? কি বলেন তো? বৌঠান, গত 3-4 দিন ধরে বাড়িতে কোনো কাক চিল বসেছে? ভেলু এখনো খাবার খেতে আসে? এই কথাটা শুনে ননিবালা দেবীর মুখ শুকিয়ে গেল। তিনি দুয়ে দুয়ে 4 করে ফেললেন মুহূর্তের মধ্যেই। সত্যি গত 4 দিন ধরে তিনি এই বাড়িতে কোনো পশু পাখি আসতে দেখেননি। এমনকি ঘরের মধ্যে থাকলে মোরগের ডাক পর্যন্ত শুনতে পাওয়া যাচ্ছে না কদিন ধরে। না, বেলোটাও আসেনি কয়েকদিন, কোনো পাখিও বসেনি। আর কখন এমনটা হয় বলুন তো? তার মানে? আমার মনে হচ্ছে গিরি আর বেঁচে নেই। হ্যাঁ? আর তার অতৃপ্ত আত্মাই এই বাড়িতে ফিরে এসেছে। বৌঠান, শুনছেন? হ্যাঁ, সবটাই তো শুনতে পাচ্ছি। কিন্তু কিন্তু তাও যদি হয়, সে তো এই বাড়িরই ছেলে। সে এই বাড়ির কোনো ক্ষতি করতে চাইবে না। সে এখনো অবধি কারো ক্ষতি করেনি, কিন্তু আমার মনে হয় তার আত্মা এখনো শান্তি পায়নি। সে কিছু বলতে চাইছে, আর সেটা আপনাকেই বলতে চাইছে। সেই কারণে প্রথম দিকে সে আপনার চেহারাতেই দেখা দিয়েছে। হয়তো এই কথাগুলোই ওর মুক্তির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে উপায়? আপনি শ্যামচরণকে সবটা খুলে বলুন। আমি আমার এক গুরু ভাইকে ডেকে পাঠাচ্ছি। উনি তান্ত্রিক মানুষ, এর একটা উপায় করতে পারবে ঠিকই। এতে গিরি মুক্তি পাবে তো? হ্যাঁ। ছোট খোকার মেয়েটা জিয়া জ্বরের ঘরে পড়ে আছে কদিন হলো। বেঘরের কি সব বকে যাচ্ছে জানেন তো? কি বলছে খেয়াল করেছেন? কি এক আমি নাও করে যাচ্ছে। আমি নাও শব্দটাকে ও জ্বরের ঘরে জড়িয়ে বলছে। একটু থেমে থেমে উচ্চারণ করুন, বুঝতে পারবেন। তার মানে ও বলছে আমি না ও। ও, এবার বুঝলাম। বাচ্চা মানুষ জ্বরের ঘোরে হয়তো বন্ধুদের সাথে ঝগড়া করছে। তাই হবে। পরদিন অরুণবাবু তার গুরু ভাই অভেদানন্দকে ডেকে পাঠালেন। সমস্ত ঘটনা শুনে তিনি সেদিন সন্ধ্যায় একটা বিশাল বড় যজ্ঞের আয়োজন করলেন এবং বাড়ির সকলকে বলে দিলেন সেই যজ্ঞে উপস্থিত থাকতে। চ্যাটার্জি বাড়ির লোকেরা এই কথা সকলকে না বললেও গয়লা বউ শৈলর কল্যাণে এই কথা গ্রামময় ছড়িয়ে পড়েছিল। দেখতে দেখতে গ্রামবাসীদের মধ্যে অনেকেই এসে হাজির হলো চ্যাটার্জি বাড়িতে এই যজ্ঞ দেখতে। অরুণবাবু ননিবালা দেবীর ছোট বৌমাকে বলে যজ্ঞস্থলে ধূপ ধুনো দেওয়ার ব্যবস্থা করালেন। সব মিলে সেদিন সন্ধ্যাবেলায় একটা গা ছমছমে জমকালো পরিবেশ তৈরি হয়েছিল চ্যাটার্জি বাড়ির আঙিনায়।
প্রায় ঘণ্টাখানেক ধরে নানান ধরনের মন্ত্রপাঠ করতে থাকলেন অভেদানন্দ। যজ্ঞের এক পর্যায়ে এসে তার চোখের পাতা কেঁপে উঠল। ননিবালার বড় ছেলের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বললেন, এখনো সময় আছে। তুমি সত্যি কথাটা বলো, কেন তুমি গিরির খোঁজ করার কোনো চেষ্টা করনি? ছোট থেকে যাকে ভাইয়ের মতো ভালোবেসেছ, এমন কি হলো যে তার খোঁজ নেওয়ার ক্ষেত্রে এতটা উদাসীনতা দেখিয়েছ? বড় কর্তা চারিদিকে তাকিয়ে একবার দেখলেন, তারপর বললেন, সকালবেলা অফিস বেরোনোর সময় দেখি গিরি আমাদের সবেদা বাগানের ফ্ল্যাটে এসে হাজির। সকালবেলায় গিরিকে দেখে আমার ভীষণ ভালো লাগে। আমি তখন আমার স্ত্রী রানুকে বললাম, রানু, দেখো ছোট কুমার এসছে, যাও তোমার ঠাকুরপোকে নিয়ে গিয়ে ঘরে বসাওগে। আর এই শোন, তুইও আজকে দিনটা থাক, আমার তো অফিস আছে, আমি ফিরে এসে তোর সাথে জমিয়ে গল্প করব। আমি থাকবো না বড়দা, বড় মা একা আছেন। আসলে আর 2 মাস পরেই তো দিয়া আর বিতানের জন্মদিন আসছে, তাই একটা কথা বলতে এসেছিলাম। আরে বল না। এইবার ওদের জন্মদিনটা যদি গ্রামে গিয়ে কাটাও, বড় মা খুব খুশি হবে। আসলে বড় মা ওদের জন্য খুব দুঃখ পায়। কিন্তু তুমি যদি বলো এবছর যাবে, তবেই আমি আজকের রাতটা থাকবো। আর একটা কথা, বড় মাকে কিন্তু আজকে আমার এখানে আসার কথাটা বলবে না। আমি বড় মাকে বলেছি বন্ধুদের সঙ্গে যাত্রা দেখতে ভিনগাঁয়ে যাচ্ছি, রাতটা ওখানেই থাকবো। বেশ, তুই আজ থাক, আমি কথা দিচ্ছি আমরা দিয়া বিতানের জন্মদিনে গ্রামে যাব। সেদিন আমি খুব খোশ মেজাজে অফিস গিয়েছিলাম, কিন্তু অফিস থেকে ফিরে দেখি দিয়া প্রচণ্ড পরিমাণে কাঁদছে। তারপর জানতে পারি রানু গিরির কাছে দিয়াকে রেখে বিতানকে নিয়ে একটু দোকানে গিয়েছিল। তখনই গিরি দিয়ার সঙ্গে অসভ্যতাম করেছে। বাচ্চা মেয়েটার গায়ে পিঠে অনেকগুলো আঁচড়ের দাগ, জামার হাতার কাছে একটা জায়গা ছিঁড়ে গিয়েছিল। চুপ কর বড় খোকা। আর একটা বাজে কথা বললে আমি কিন্তু তোর বয়স ভুলে যাব। ওরা মিথ্যে কথা বলছে না মা, সাক্ষীও আছে। হ্যাঁ মা, দিয়ার কান্না শুনে পাশের বাড়ির বৌদিদি পর্যন্ত ছুটে এসেছিল। সেই বৌদিদি তারপর রানুকে ফোন করে, আর রানু এসে দেখে ওই অবস্থা। রানু তো গিরিকে ছেড়েই দিতে বলেছিল, কিন্তু আমার মাথায় তখন রাগ উঠে গিয়েছে। আমি এক খুশিতে গিরির নাক ফাটিয়ে দিলাম। আর গিরি, সে কি বলেছিল? সে আর কি বলবে? কিচ্ছু বলেনি। অপরাধ করে চুপ করেছিল মা। সেদিন ঘাড় ধাক্কা দিয়ে ওকে বের করে দিয়েছিলাম, তারপর কখনো খোঁজ করিনি। ও তোমার পালিত পুত্র হতেই পারে, আমিও তো নিজের ভাইয়ের মতো মনে করতাম, কিন্তু ও আমার অনেক বড় সর্বনাশ করেছে। আমি চাইলেই ওকে পুলিশে দিতে পারতাম, নিজের লোক বলেই আর। তুমি চাইলেই পুলিশে দিতে পারতে না বড়দা। সকলে চমকে উঠে তাকিয়ে দেখে ছোট্ট জিয়া কখন খাট থেকে নেমে গুটি গুটি পায়ে পেরিয়ে এসেছে উঠোনে। যজ্ঞের আগুনের সামনে তার চোখ দুটো দেখে মনে হলো মণি দুটো কি এক তীব্র ঘৃণার আগুনে জ্বলছে। কিন্তু এর থেকেও আরও একটি বিষয় লক্ষ্য করে সকলেরই দাঁত কপাটি লেগে যাওয়ার জোগাড় হলো। সেটা হলো জিয়ার গলার স্বর। জিয়ার গলার স্বর মোটেই 6 বছরের মেয়ের নয়। অবিকল গিরির মতো ছেলেদের গলায় সে কথা বলছে, শুধু শরীরটুকুই যেন জিয়ার। অভেদানন্দ বুঝতে পারেন গিরি জিয়াকেই মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। গিরি, তুমি তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। গিরি, তুমি কি বলতে চাও বলো। দেখো, এখানে তোমার বাবা, তোমার বড় মা
সবাই আছে, বলো। কিন্তু জিয়া কোনো কথা বলল না। সকলকে অবাক করে জিয়া ননিবালা দেবীর বড় বৌমা রানুর দিকে কেবল একটা আঙুল তুলল, আর তাতেই বড় বৌমা রানুর চোখ দুটো বিস্ফারিত হয়ে গেল। চ্যাটার্জি বাড়ির পরিবেশটা যেন বদলে গেল এক মুহূর্তে। যেন ঝড় উঠেছে, কথা নেই বার্তা নেই। বাতাস বইতে লাগলো তীব্র বেগে। ঝোড়ো হাওয়ার ধাক্কায় ফুল, বেলপাতা, যজ্ঞের সামগ্রী, জোগাড় বাসনপত্র সব এলোমেলো হয়ে যেতে লাগলো বিশৃঙ্খলভাবে। ভয় তটস্থ বাড়ির লোকেরা, গ্রামের লোকেরা। সেই ধুলোবালির মধ্যেও দেখল ছোট্ট জিয়ার অঙ্গুলি হেলানোর নির্দেশ পালন করে অদৃশ্য কোনো সত্তা যেন রানুর গলাটা ধরে তাকে মাটি থেকে এক হাত তুলে দিয়েছে। ননিবালা দেবী, শ্যামাচরণ, অরুণবাবু আর অভেদানন্দ বাদে উপস্থিত সকলেরই আতঙ্কে দম বন্ধ হওয়ার মতো অবস্থা। ঠিক এই সময় জিয়া আগের মতোই পুরুষের গলায় বলে ওঠে, এখনো সময় আছে, বড় বৌদিমণি, সত্যিটা বলো। বলছি আমাদের সবেদা বাগানের ফ্ল্যাটটা আমার শ্বশুর মশাই কিনেছিল। মায়ের গয়না বন্ধক রেখে আমি ভেবেছিলাম পরে ফ্ল্যাটটা আমাদের নামে হয়ে যাবে, কিন্তু একবার গ্রামে এসে উকিল কাকার সঙ্গে দেখা করে জানতে পারি মা ওই ফ্ল্যাটটা গিরির নামে লিখে দেবেন। গিরির নামের ফ্ল্যাট মানে তো আমরা আশ্রিত। আমি বিষয়টা মানতে পারিনি, তাই নিজেই দিয়ার খাবারে পেটে ব্যথার ওষুধ মিশিয়ে দিয়েছিলাম, আর ওর পিঠের নখ দিয়ে আঁচড় দিয়ে দিয়েছিলাম। ওকে আমি একটা নকশা কাটা জামা পরিয়ে দিয়েছিলাম, যেটা হাতের কাছাতে একটু ছেঁড়া ছিল। ও তখন এত ছোট, কিচ্ছু বুঝতে পারেনি। তারপর বিতারকে নিয়ে আমি বেরিয়ে গিয়েছিলাম। দিয়া কাঁদতে শুরু করলো। গিরি ওকে কোলে করে শান্ত করার চেষ্টা করে। তুমি তো বেরিয়ে গেছিলে বড় বৌদিমণি, তারপর তুমি জানলে কি করে? আমি বাইরে যাইনি, আমি পাশের বাড়ির ফ্ল্যাট থেকে নজর রাখছিলাম। পাশের বাড়ির বৌদিদি আমার বাপের বাড়ির পাড়ার লোক। এছাড়া টাকার লোভে পড়ে আমি সাহায্য করেছিল আমাকে। সব মিথ্যে। গিরি নির্দোষ। গিরি কিচ্ছু করেনি। ছি রানু, আমি ভাবতেই পারছি না দিদি, তুমি এমন মিথ্যে বদনাম দিয়ে সব মেয়েদেরকেই ছোট করে দিলে। মা, তুমি শুধু নিজেকেই ছোট করনি, তুমি আমাদেরকেও ছোট করে দিয়েছো। তোমার সন্তান হয়ে আমরা লজ্জিত। ছি মা, ছি। শেষমেশ কিছু সম্পত্তির জন্য তুমি এতটা নীচ কাজ করলে। বড় মা জানো, বর্দা সেদিন আমার কপালে মারেনি, আমার বুকে মেরেছিল। আমাকে ঘাড় ধাক্কা দিয়ে জুতো পেটা করে সবার সামনে বার করে দিয়েছিল। ভোর রাতে গ্রামে ফেরার পথে নৌকা পার করার সময় দামোদরে ঝাঁপ দিয়েছিলাম। আমার তো সব শেষ হয়ে গেছিল। গ্রামের বাড়িতে এই অপবাদের কথা যখন পৌঁছবে, তখন বড় মার মুখের কথা ভেবে আমার বুক পেটে যাচ্ছিল। সবাই তো বড় বৌদির কথাই মেনে নেবে, সে তো মেয়ে মানুষ, বাড়ির বউ। কিন্তু বড় মা, মেয়েরাই কি সবসময় সত্যি বলে? মেয়েরাই কি সবসময় সৎ হয়? তবে তো অভিধানে সৎ আর সত্য শব্দগুলো শুধু মেয়েদের জন্যই সীমাবদ্ধ থাকতো। সাপের মতো হিস হিস করে কথাগুলো বলতে বলতেই জিয়া আবার নিজের আঙুল খোঁড়াতে থাকলো। আর সকলে তাকিয়ে দেখল, না, বড় বউয়ের গলায় 3টে আঙুলের আকারের কালশিটে দাঁত ফুটে উঠছে। পরক্ষণেই যন্ত্রণায় কাঁটা ছাগলের মতো ছটফট করছে চ্যাটার্জি বাড়ির বড় বউ। ছাড়ো আমাকে, ছাড়ো। বেশ, ছেড়ে দিলাম। জিয়া নিজের হাতটা আলগা করতেই
বড় বউ রানু মহাশূন্য থেকে দালানে আছড়ে পড়ে জ্ঞান হারালো। জিয়া একবার ননিবালা দেবীর দিকে আর একবার শ্যামাচরণের দিকে তাকিয়ে করুণ দৃষ্টিতে বলল, আসি বড় মা, আসি বাবা। শুধু মনে রাখো, আমি খারাপ নই, আমি কিছু করিনি। আমাকে আমাকে ক্ষমা করিস ছোট কুমার। বৌদিদিরা মায়ের মতো হয়, কিন্তু বড় বৌদি হয়েও তোর মৃত্যুর কারণ হয়েছে রানু। এত বড় মিথ্যে, এমন নোংরা অপবাদ কিছু টাকার জন্য, সামান্য সম্পত্তির লোভে। আমাকে ক্ষমা করিস। আমিও যে না চাইতেই এই নোংরা খেলায় শরিক হয়ে পড়েছিলাম রে। আমি আসছি দাদা। আর হ্যাঁ, অপরাধী শাস্তি পাবে। অভেদানন্দ দেখলেন জিয়ার শরীর থেকে ঝরা পাতার মতো কি একটা বেরিয়ে যজ্ঞের আগুনে মিশে গেল, আর জিয়া গভীর ঘুমে ঢলে পড়ল। জিয়াকে কোলে তুলে ননিবালা দেবী দেখলেন ওর গায়ে আর জ্বর নেই। জ্বর আর আসবে না, আর কোথাও কোনো অনাচার হবে না। তবে বড় বৌমার ক্ষেত্রে আমার কিছু করণীয় নেই। মহাকালের দরবারে তার এই পাপের বিচার হবেই। না, গল্পটা শেষ হয়নি। বড় বউয়ের জ্ঞান ফেরার পর সে আর উঠে দাঁড়াতে পারেনি। আস্তে আস্তে তার পুরো শরীর অবশ হয়ে গেছিল। যে মুখ দিয়ে সে একদিন মিথ্যে বদনাম দিয়েছিল, সেই মুখ তার বেঁকে গিয়েছিল। পক্ষাগ্রস্ত হয়ে সেই যে বিছানা নিয়েছিল, সে আর কোনোদিন উঠে দাঁড়াতে পারেনি। দিয়া বিতানের মুখের দিকে তাকিয়েও ননিবালা দেবী অভেদানন্দকে অনুরোধ করেননি বড় বৌমার সুস্থতার কামনা করে। একবার ছেলেমেয়ের মুখের দিকে তাকিয়ে অভেদানন্দকে অনুরোধ করবেন বলে ভাবলে বিতান তাকে বাধা দিয়ে বলেছে, না বাবা, তুমি ভুলে যেও না, আমিও একটা ছেলে, আমিও বড় হব একদিন। মায়ের মতো কেউ যদি আমার সঙ্গে এমন করতো, তখনও কি তুমি অনুরোধ করতে যেতে? তুমি মায়ের জন্য কিছু করার অনুরোধ করে আমাদেরকে সেই পাপের মধ্যে টেনে এনো না বাবা। না, ছেলের বারণ শোনার পরে আর বউয়ের কষ্ট কমাতে কাউকে অনুরোধ করেনি বড় কর্তা। রানুকে দেখার জন্য একটি 24 ঘন্টার আয়ার ব্যবস্থা করে দিয়েই কর্তব্য সেরেছিলেন তিনি। একমাত্র মনিবের নুন খেয়ে বড় হওয়া শ্যামাচরণ সকলের সামনে আর্জি জানালে অভেদানন্দ হাত তুলে বলেছিলেন, বড় বৌমার পাপের প্রায়শ্চিত্ত না করলে গিরির অধ্যায় শেষ হবে না শ্যামা। আর যে নিজের নারী জন্মের সুবিধা নেয় পাপ মুক্ত হতে গেলে, তাকে সেই পাপ শরীরকেই ত্যাগ করতে হয়। শুধু এখন দেখার বড় বউয়ের এই কর্মভোগ কত সময় পর্যন্ত দীর্ঘ হয়। এরপর দেখতে দেখতে কেটে গিয়েছে 8 বছর। দিয়া, বিতান সবাই এখন বড় হয়েছে, চাকরি করছে। ছোট্ট জিয়া এইবার মাধ্যমিক দেবে। আজ বড় ছেলেদের সবেদা বাগানের সেই ফ্ল্যাটে চৌধুরী বাড়ির বউ রানুর অবশেষে
দিব্যলোক প্রাপ্তি ঘটেছে। দীর্ঘ 8 বছর নিজের বিকল শরীরে নিজেই বন্ধিনী হয়ে অশেষ দুর্ভোগ সহ্য করার পর ঠিক যেমন অবিচারের বাঁধনে 8টা বছর আটকে গেছিল গিরি। ননিবালা দেবী অবশ্য এইসব কিছুই দেখে যেতে পারেননি। কয়েক বছর হলো তিনিও মারা গিয়েছেন। শেষের কয়েকটা বছর তিনি গ্রামের বাড়ি আগলেই শান্তিতে পড়েছিলেন। শ্যামাচরণ তার শেষ দিন অবধি দেখভাল করেছে। তবে আজ তিনি থাকলে হয়তো ক্ষমা করে দিতেন বড় বৌমাকে। অন্যদিকে আজই ভাঙা পড়ছে চৌধুরীদের গ্রামের বাড়িটা। বড় বউয়ের মৃত্যুর কথা শুনে অরুণবাবু শ্যামাচরণকে বললেন, একটা অধ্যায়ের শেষ হলো, তবে যতবার বড় বৌমার প্রসঙ্গ আসবে, আঁচড়ের কথা উঠবে, ততবার গিরির প্রসঙ্গ উঠবে। কারণ গিরি একটা বড় কথা আমাদের শিখিয়ে গেছে। আঁচড় দিয়ে গিরি শিখিয়ে গেছে সেই সত্য যা আমরা ভুলে যাই। সব মেয়েরাই যদি সৎ হতো, তাহলে অসৎ শব্দটা অভিধানে শুধু পুরুষদের জন্যই নির্দিষ্ট করা থাকত। সমাজে পাপের সমূল বিনাশের প্রয়োজন। সমাজে দৃষ্টান্ত হওয়া উচিত এই আঁচড়ের বিষয়টা, যা মানুষকে বারবার মনে করাবে শুধু নারী নয়, পুরুষও নির্যাতিত হয়। শেষ হলো সঙ্গীতা চৌধুরীর লেখা গ্রাম বাংলার ভূতের গল্প আঁচড়। গল্পটা কেমন লাগলো আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম আরও গল্প শুনতে চটপট আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি কিন্তু হাইপ করতে ভুলবেন না। আজকে কমেন্টের জায়গায় একটা কমিউনিটি পোস্ট দিয়ে শুরু করছি। আপনারাও যদি আমাদের কমিউনিটিতে পোস্ট করে কিছু জানাতে চান, দেখবেন আমাদের এইখানেই ভিডিওস, ইউটিউবের অ্যাপেই ভিডিওস, এই সব যে সেকশনগুলো আছে, ভিডিওস, শর্টস, কমিউনিটি, এখানে গিয়ে আপনারা নিজেরাও এখন লিখতে পারেন। ইউটিউব এই ফিচারটা এখন সবার জন্যই এনেছে। আমি এরকমই একটা পোস্ট পড়ছি আমাদের চ্যানেলের ওয়াল থেকে। পোস্টটা করেছেন সুবর্ণা ভট্টাচার্য। তিনি বলছেন, এই চ্যানেলে রাতে গল্প শুনে যা মজা আছে তা আর অন্য কিছুতে নেই। এই চ্যানেলের সমস্ত দাদা দিদি আরও যারা আছেন তাদের আমার ভালোবাসা রইল। তোমার জন্য অসংখ্য ভালোবাসা রইল আমাদের সবার তরফ থেকে। তোমার জন্য আমাদের টিমের প্রত্যেকজনের তরফ থেকে অসংখ্য ভালোবাসা রইল। খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর দিস লাভলি পোস্ট। আজকে কমিউনিটি স্পটলাইটে একটু যাই। আজকে কমিউনিটি স্পটলাইটে রয়েছেন আমাদের মেম্বার পৌলমী 67। গল্পের শেষ লাইন, মাহাদি বিন জিয়া, মধুবর্ণা মিত্র, রিয়া দাস, জাবির, জয়শ্রী বিশ্বাস, জয় মুখার্জি, মেহনাজ আফরিন, সুচিত্রা সাধুকা, অনিকা চক্রবর্তী, মানস জানা, অক্ষয় ভট্টাচার্য, রিফ্রেশিং পয়েন্ট, শর্মিষ্ঠা সেনগুপ্ত, অনুপমা রক্ষিত, রীনা দাস, KS গেমিং আর দীপঙ্কর চ্যাটার্জি। থ্যাংক ইউ সো মাচ সকলকে আমাদের পাশে সেইভাবে দাঁড়ানোর জন্য আর আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য। চলে যাচ্ছি আজকের পরবর্তী অংশে, দ্যাট ইজ আমাদের কমেন্ট সেকশন। দেখি একটু কে কী বলছে। আজকে হয়তো খুব একটা বেশি কমেন্ট পড়তে পারবো না, বাট স্টিল। ইপসিতা গুপ্ত বলছে, কি সুন্দর সব গল্প। সব সময় কমেন্ট করা হয় না জবের জন্য, বাট গল্প ঠিক টাইম করে শুনিনি। থ্যাংক ইউ সো মাচ। বাট আমি রিকোয়েস্ট করব, যখন গল্পটা শুনছেন একটু শেয়ার করে আপনি যে শুনলেন সেটাও আমাদেরকে একটু জানিয়ে যাবেন। 1 সেকেন্ডেরই তো ব্যাপার, আমরা তো দিনে 1000 বার হোয়াটসঅ্যাপ করি।
পরের কমেন্টটা করছেন মৌমিতা শিকদার, সৌম্য মণ্ডলের মদনমোহনের সরাইখানা এই গল্পে। কমেন্টটা পড়ছে, জাস্ট অসাধারণ লাগলো গল্পটা, সত্যি বলছি দারুণ লাগলো, হাইপ করলাম। থ্যাংক ইউ সো মাচ। আপনারা যারা যারা আমাদের গল্প রেগুলারলি শুনছেন তাদেরকে একটা অনুরোধ করছি, প্লিজ গল্পগুলো ভালো লাগলে ডেফিনেটলি কিন্তু হাইপ করতে ভুলবেন না। আমাদের ডাবল ভিডিও যেটা ছিল, আমাদের ডাবল এপিসোড যেটা ছিল, মানে বর্ধমানের ট্রেন দুর্ঘটনা বাই পারমিতা চ্যাটার্জি অ্যান্ড ঝড়ের রাতে ভাতের হোটেল বাই শ্রীময়ী দত্ত, সেখানকার একটা কমেন্ট পড়ছি। জয়শ্রী বিশ্বাস বলছে, দুটো গল্পই অসাধারণ ছিল, এইভাবে আরও সুন্দর সুন্দর গল্প এনো দাদা, আমরা তোমার পাশেই আছি। মুম্বাই থেকে শুনছি, জয়শ্রী বিশ্বাস। আই গেস আমি কোথাও একটা ভুল পড়লাম, এক জায়গায় জয়শ্রী পড়েছি, এক জায়গায় জয়শ্রী পড়লাম। তুমি একটু ঠিক করে দিও আমাকে। খুব ভালো লাগলো কমেন্টটা পেয়ে, থ্যাংক ইউ সো মাচ। আপনারাও যদি এরকম ডাবল এপিসোড আরও শুনতে চান তাহলে ডেফিনেটলি কিন্তু কমেন্ট করতে হবে। আই এম ইয়াশু, আমাদের খুব অ্যাক্টিভ কমিউনিটির একজন মেম্বার অ্যান্ড আমাদের চ্যানেলের একজন মেম্বার, বলছে প্রথমেই 221B হ্যারিসন রোডের জন্য অনেক অনেক ভালোবাসা রইল অ্যান্ড একটা ছোট্ট গিফট। আবার বলি যে এই দুটো করে গল্প আপলোড করে তোমরা আরও বেশি করে শ্রোতাদেরকে পটিয়ে নিলে। হ্যাঁ, কাইন্ড অফ তাই, অ্যাকচুয়ালি সত্যি কথা। আমরা চাই যে আমরা আপনাদের সাথে যেন আরও বেশি এনগেজ হতে পারি, তাই সেই জন্যই কিন্তু এটা করা। তো এরপর কোনো ট্রিক্স বা সারপ্রাইজটা হয়তো হঠাৎ করে আসবে, তার অপেক্ষায়। সবশেষে ভালো থেকো আর ভালো রেখো। থ্যাংক ইউ সো মাচ ইয়াশু, তুমি খুব ভালো থেকো, সাবধানে থেকো। অ্যান্ড কি বলবো, মানে তোমার কমেন্ট এত পড়ি মনে হয় যেন মুখোমুখি বোধ হয় বহুদিনের পরিচয় হয়ে গেছে আমাদের। খুব ভালো থেকো, সাবধানে থেকো আর শুনতে থেকো 221B হ্যারিসন রোড। আজকের আড্ডার সেশনটা একটু শর্টই রাখছি, আর বেশি এগোচ্ছি না, কারণ যেতে হবে, আজকে আমার মায়ের জন্মদিন, একটু গিয়ে কেক টেক কাটবো। তাই আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের এপিসোডে। পরের এপিসোডটা কিন্তু একটা সারপ্রাইজ আছে, ওমেন্স ডে স্পেশাল এপিসোড আসবে এরপরে। তাহলে আজকের জন্য টাটা, বাই বাই। আপনারা শুনছিলেন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়।